বর মরে বেশ ভালোই হয়েছে, সাপে বর পেয়েছে। কে বলবে একে দেখে যে কদিন আগের বর মারা গেছে? দিব্যি তো খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, রিল বানাচ্ছে। আজব মহিলা একটা। এটা হলো তোমাদের মতন কিছু মহিলারা যারা আমার প্রত্যেকটা ভিডিওতে এসে এসে কমেন্ট করো। আর সব থেকে কষ্ট কোথায় লাগে জানো তো? আমিও একজন মেয়ে, তোমরাও একজন মেয়ে। আমি তোমাদের একথা বলবো না যে তোমাদের হলে তোমরা বুঝবে না, সেটা আমি বলবো না, কারণ সেটা ভগবানের বিচার, ভগবান করে নেবে। তবে সত্যি আমি কতটা ভালো আছি আর আমি কতটা কষ্টে আছি সেটা আমি তোমাদের কাছে প্রমাণ করতে চাই না। কারণ আমি বারবার একটা কথা বলেছি, আমাকে ভালো থাকতে হবে আমার সন্তানদের জন্য। হ্যাঁ, আমি প্রথম দিকটা আমি ভেঙে পড়েছিলাম। 3 মাস আমি হয়তো এই ট্রমা থেকে বেরোতে পারিনি। আমি সত্যি ভেবেছিলাম যে কী করে পার করব এই পাহাড়ের মতন জীবনটা। আমার সন্তানদের আমি কি করে মানুষ করব, কি খাওয়াবো ওদের? কারণ আমার বর কোনো সরকারি চাকরি করতো না। আর গোনা টাকায় কদিন সংসার চলে তোমরা কেউ বলতে পারবে? আজকাল প্রত্যেকটা ঘরেই প্রত্যেকজন আর্নিং করে, তাও সবার মুখে সবসময় শুনতে পাবে নেই, অভাব, অনটন। তাহলে আমি আমার উপরে এত বড় একটা সংসারের চাপ, এত খরচা, যেখানে আমার ছেলে কলেজে পড়ে, আমার ওইটুকু একটা মেয়ে, সেই সময়টা আমি সত্যি ভেঙে পড়েছিলাম। আমি সবসময় এটাই ভাবতাম যে আমি ওদের কি খাইয়ে বাঁচাবো, কি শিক্ষা দেব, ওদের জীবনের, ওদের শখ আহ্লাদ, ওদের চাহিদা আমি কিভাবে মেটাবো। কিন্তু ভগবানের অশেষ কৃপা, কিছু হারানোর পরে যে কিছু পাওয়া যায় সেটা আমি বুঝেছি আমার ছেলে যখন এই ব্যবসাটাকে ধরে নিল। ও একবারও এটা ভাবেনি যে আমার পড়াশোনাটা কি হবে, আমার একটা ভবিষ্যৎ আছে। ওর অনেক বড় স্বপ্ন ছিল যেখানে ও বিদেশে যাবে পড়তে, কারণ ও তার যোগ্য ছিল, ওর ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল ছিল। কিন্তু তবুও যে বাবার ব্যবসাটা এভাবে চলে যাবে, আমার মা লোকের বাড়ি কাজে যাবে বা কোনো দোকানে কাজে লাগবে, সেটা ও কখনোই চায়নি। তাই আমরা দুজনা মিলেই ডিসিশন নিলাম যে আমরা আমাদের ব্যবসাটাকেই করব। তখনই আমি সত্যি মন থেকে শক্ত হয়ে, আমি আর আমার ছেলে দুজনাই 3 মাস পরে আমরা মার্কেটে বেরিয়েছিলাম। আমাদের বিজনেসটাকে, হয়তো বিজনেসের নামটা সাবলাইম ফায়ার সার্ভিস ছিল ঠিকই, কিন্তু নতুন করে ওটাকে নতুন পরিচিতি দেওয়ার জন্য আমরা দুজনা মিলে লেগে পড়েছিলাম। আজ হয়তো আমার ছেলে 1 বছরে অনেক বুদ্ধি হয়ে গেছে ওর, ও নিজেই সমস্তটা দেখতে পারে, আমার আর সেভাবে বেরোনোর প্রয়োজন হয় না। কিন্তু সত্যি কি তোমরা সামান্য একটা 5-10 মিনিটের ভিডিও দেখে পরে তোমরা বিচার করতে পারবে যে আমার মনের ভেতরটা কী চলছে আর আমি সত্যি কতটা ভালো আছি, কতটা কষ্টে আছি? কখনো পারবে না। একটা মানুষকে চেনার জন্য সারাটা জনমে কম পড়ে যায়, তবুও কেউ চিনতে পারে না। আর আমি তো একজন সাধারণ নারী, আমাদের জীবনের যন্ত্রণাটা কেউ বুঝবে না। আর ভগবান করুক কারোর সাথেই যেন এরকম হয় না যেটা আমার সঙ্গে হয়েছে। হ্যাঁ, অনেক মহিলারা এমন আছে যারা আমার থেকেও হয়তো অনেক অল্প বয়সে স্বামী হারিয়েছে। সবার কষ্টটা আলাদা রকম। কেউ স্বামী হারিয়ে যাওয়ার যে যন্ত্রণাটা, সেটা কেউ ভুলে ভালো থাকতে পারে না গো। কেউ যদি দ্বিতীয়বার বিয়েও করে না, তবুও তার মনে একটা প্রথম স্বামীর প্রতি যেই ভালোবাসা, যেই পাওয়া না পাওয়াগুলো থাকে, সেই দাগগুলো সারা জীবন থেকে যাবে। আর আমি তো এমন একজন মা, আমি দ্বিতীয়বার জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবো না যেটাতে আমার সন্তানদের খারাপ হবে। কখনোই না। আমার গোটাটা পৃথিবী জুড়েই আমার বাচ্চারা রয়েছে। আজকে আমি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ঘুরে দাঁড়ানো বলতে এই নয় যে অন্য কোনো পুরুষের হাত ধরে চলে যাওয়া। ঘুরে দাঁড়ানো মানে হাসি খুশি থাকা, আমার বাচ্চাদের জন্য ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, ভালোভাবে জীবনযাপন করা। এইটা তোমাদের কেন সহ্য হয় না? আমি ভেবেছিলাম এই টপিকে আর কোনো সত্যি কথা বলবো না, আর কোনো কান্নাকাটিও করব না, কারণ আমি মন থেকে, শারীরিক দিক থেকে আমি শক্ত থাকার চেষ্টা করি। কিন্তু বারবার তোমরা এসে এসে যে এরকমভাবে কিছু কিছু মানুষ আছো যারা প্রতিটা ভিডিওতে এসে একটা গ্রুপিজম করো, একজন আর যদি আমার এগেনস্টে কিছু বলেছে সেখানে গিয়ে করো। কেন করো? তোমরাও তো কোনো বাড়ির না কোনো বাড়ির তো মানে বউ, মা, কিছু না কিছু সম্পর্ক তো আছে। আর সব থেকে বড় হলো তোমরাও একজন নারী। কি করে পারো এত নিচু করে দেখতে? কই, আমি তো কোনো দিন পারিনি আজ পর্যন্ত কাউকে ছোট করে দেখতে। সব সময় যদি দেখেছি কারোর কিছু হয়েছে, তো সেখানে সব সময় অন্তর থেকে, মানে যদি টাকা পয়সা থেকেও না পেরেছি,
তো গতর থেকে যতটা পারি চেষ্টা করি যে তার পাশে গিয়ে দাঁড়ানোর। তো সেটা তোমাদের, আমি ভাবি না যে তোমরা বলো তার জন্য আমার কিছু আসে যায় তাই নয়, কিন্তু প্রশ্নটা তখন হয় যখন এই রকম নেগেটিভ কমেন্টগুলো করো যে আমি বেশ ভালো আছি, আমার বরকে ভুলে গেছি। না গো, পারিনি এটা করতে, আর এটা পারবো না করতে। বারবার বলে তোমরা কেন আমাকে দুর্বল করে দাও? আমি ভালো নেই, উপর থেকে তোমরা দেখে আমাকে বুঝতে পারবে না। যেমন আমার মানসিক দিক থেকে আমার যন্ত্রণা, আমার শারীরিক দিক থেকেও সেরকম যন্ত্রণা। তারপরেও বারবার কেন তোমরা পিছনে ঠেলে দাও? আজকে রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ। এরপরে আসবে পুজো, পুজোতে তারপরে ভাইফোঁটা, কালী পুজো, এক কিছু না কিছু ফেস্টিভ্যাল আমাদের বাঙালিদের লেগেই আছে। আমার মেয়েটা কতটা কষ্ট পায়, কতটা মিস করে এইগুলো জানো? প্রত্যেক বছর ওর বাবা সকাল হলেই সমস্ত কিছু এনে দেয়, এনে দিয়ে পরে প্রত্যেকটা ফেস্টিভ্যালগুলো আমরা উদযাপন করি। আজকে যখন সেরকম না দেখে দেখে যে না ওর বাবা নেই, তখন ওর ভেতরে কতটা কষ্ট হয় সেটা তোমরা কখনো ভেবে দেখেছো? ওইটুকুন একটা মেয়ে বাকি সবাইকে যখন দেখে তার বাবাদের কাছে, ও তো কাউকে বলতেও পারবে না যে বাবা আমাকে এটা এনে দাও, আমাকে একটা জামা কিনে দাও, আমাকে একটা কিছু, কোনো কিছুই তো চাহিদা বলতে পারবে না। হ্যাঁ, ওর দাদা ওর সম্পূর্ণ চাহিদা পূরণ করার চেষ্টা করে। ওইটুকু ছেলেটা সে কখনো ভাবে না যে তার একটা ভবিষ্যৎ আছে, সে পড়াশোনা করলে আরও ভালো কিছু হতে পারত। সংসারের চাহিদা পূরণের জন্য দিন রাত খেটে বেড়ায়। আমি নিজে মাঝে মধ্যে আমার কষ্ট হয় ওকে যখন দেখি, সারাদিন ওই ছেলে খালি পড়াশোনা ছাড়া কিছু থাকতো না। ওর বাবা বা আমি কখনোই ওকে কোনো ঘরের কোনো বিষয়ে আমি কখনোই ওকে ইনভলভ করতাম না। আজকে সেই ছেলে রোদ বৃষ্টি সমস্ত কিছু নিয়ে পড়ে যখন এইরকম ভিজে ভিজে রোদে দেখি ঘুরে হাত পাগুলোর কালো হয়ে গেছে, আমার সত্যি কষ্ট লাগে। কারণ ওইভাবে ও মানুষ হয়নি কোনো দিন। আজ সংসারের চাপ করে কতটা কষ্ট, এত বড় সংসারের একটা দায়িত্ব, নিচে শাশুড়ি একটা ওই অবস্থা, তার একটা খরচা, এতগুলো কুকুর নিচে, ম্যাক্স একটা, তার বোনের পড়াশোনা। তোমরা সেইগুলো একবার কখনো ভেবে দেখেছো যে কতটা কষ্টের মাধ্যম থেকে যেতে হয়? সামান্য একটু হাসি ঠাট্টা করি, একটু ভিডিও পোস্ট করি, ভালোভাবে থাকার চেষ্টা করি, তাতেই তোমাদের সহ্য হয় না। কেউ হয়, অনেকেরই মনে সহ্য হয় না, কেউ প্রকাশ করো কেউ করো না, কিন্তু সত্যি অনেকেই আছে এরকম। আমরা চারিদিকে এরকম অনেক দেখতে পাই, যারা ওই যে দেখেছে সবাই বলবে যে এই বড়মোড়ে তো বেশ ভালো আছে। এইরকম যে কথাগুলো বলছো তোমরা, ওগুলো প্লিজ বলো না। প্রচণ্ড কষ্ট হয় জানো তো, প্রচণ্ড কষ্ট হয় তোমাদের কথাগুলো যখন আমি ভাবি, কমেন্টগুলো পড়ি। আমার মেয়ে যখন কমেন্টগুলো পড়ে আমাকে শোনায় বা আমার ছেলে যখন পড়ে, তখন ওদের ভেতরটা কতটা কষ্ট লাগে তোমরা জানো? আজ হয়তো আমি কাঁদছি বলে তোমাদের অনেকের আনন্দ হবে, তোমরা ভাববে তোমরা হ্যাঁ আমরা সাকসেস হয়েছি ওকে দুর্বল করে। কিন্তু দুর্বল আমাকে করছো করো, কিন্তু কোনো না কোনো সময় দেখবে ভগবান এইটার ঠিক বিচার এক সময় করবে। সব কিছু ওপরওয়ালার পরে ছেড়ে দিলাম। আজকে রাখি পূর্ণিমা সকালে উঠেই আমার মনটা কেন কষ্ট লেগেছে জানো? ঘুম থেকে উঠেই আজকে মনে হচ্ছে, কারণ প্রতি বছরই ওর বাপি এরকমভাবে বলে মামনি এই পয়সা দিয়ে দাদার জন্য গিফট কিনে নিয়ে আসবো, হ্যাঁ তুই আর আমি গিয়ে পড়ে। আজকে মেয়েটা আমাকে বলছে মা দাদার জন্য কি গিফট আনবো আমি, দাদা তো নিজেই এখন রোজগার করে, আমি তাহলে কি গিফট দেবো? বাপি থাকলে আমাকে ঠিক গিফট দিত। কতটা কষ্ট লেগেছে জানো এই কথাটা আমার যখন বলছে, আগের দিন আমার খুব কষ্ট লেগেছে। তাই জন্য আমি সকালে উঠেই আমার প্রচণ্ড বুকটা ফেটে যাচ্ছিলো। আর ওর ফটোটা ধরে একটাই কথা বারবার বলছিলাম, কেন আমাদের সাথে এমন হলো গো? আমরা তো বেশ ভালো ছিলাম, অনেক কষ্টের পরে একটু সুখের মুখ দেখেছিলাম, একটু তোমাকে নিয়ে ভালো ছিলাম, তারা ভিতরেই কেন আমাদের সঙ্গে এমনি হলো? যখন মেয়েটার মুখের দিকে তাকাই না, তখন সব থেকে বেশি আমার কষ্ট লাগে আমার আর আমার ছেলের। ও বলে মাউনি বুনু যা পড়তে চাইবে, বুনু যা করতে চাইবে সব করাবো বুনুকে। ওইটুকু ছেলে আমার এত বোঝে, এত বুদ্ধি ওর। মেয়েটাকে দেখে আমার সত্যি সবসময় কষ্ট লাগে। আমি ওর কষ্টটা, কারণ আমিও ওর থেকেও ছোটো থেকে, আমার বাবা ছিল না, বাবা না থাকার যে কতটা কষ্ট সেটা সেই বোঝে। তাই জন্য প্লিজ এইভাবে কাউকে কখনো তোমরা বলো না, কারণ আমাদেরও মন আছে গো।
স্বামী মরে গেছে তো কি করব, আমরা তো বেঁচে আছি না, আর যতদিন না ভগবান তুলে নেবে ততদিন তো যেতে পারবো না, এই লড়াই লড়েই যেতে হবে। তো বারবার আমাকে এভাবে দুর্বল করে দিও না প্লিজ, বাঁচতে দাও আমাদের।